আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। যে ভর্তা দুটা দেখতে পারতেছেন এদের চেহারা একই রকম হলে হলেও স্বাদ এবং গন্ধ দুটাই আলাদা। স্বাদেও যেমন ভিন্নতা আছে, গন্ধে সবকিছুতে এবং ইনগ্রিডিয়েন্ট সম্পূর্ণ আলাদা। আসলে দুটাই সবুজ জিনিস দিয়ে বানানো, এই জন্য এরকম লাগতেছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ভর্তাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তা আপনারা ফ্রিজে নর্মাল ফ্রিজে মিনিমাম 6 থেকে 7 দিন রেখেও খেতে পারবেন, কিছু হবে না। প্রথমে আমি দেখাই ধনেপাতার ভর্তাটা বানানোর জন্য। ভর্তা, চাটনি যাই বলেন না কেন, এটা বানানোর জন্য একটু রসুন বেশি করে দিয়ে, ঝাল নিজের পছন্দ মতো দিয়ে, দুটা পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একদম সাদা রাখা যাবে না, আবার খুব বেশি ব্রাউন করারও দরকার নেই। এই অবস্থায় যখন আসবে তখন তুলে রেখে এবার আমি ধনেপাতাটা ভেজে নিব। ধনেপাতাটা একটা কথা বলি, ধনেপাতা যখন আপনি ভাজবেন এটা তেলে ভাজা যাবে না, শুকনা কড়াইতে শুধু ভেজে নেবেন। আর ধনেপাতা ভাজার সময় ডালটা নেওয়া যাবে না, মানে শুধু পাতাটা ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে আঙ্গুল দিয়ে। যদি আপনারা ধনেপাতার মানে হচ্ছে যে ডালটা নেন, তাহলে এটা বাটার সময় রাফ মানে ভর্তাটা সেরকম মজা হবে না আর সফট হবে না। এই জন্য শুধুমাত্র ধনে পাতাটা নিতে হবে, নিয়ে শুকনো কড়াইতে ভেজে এবার এটা শিলপাটায় বাটতে হবে। শিলপাটায় এগুলো স্বাদমতো আর কিছুই না, স্বাদমতো লবণ দিয়ে এখন শিলপাটায় বেটে নেবার পর পুনরায় কড়াইতে সরিষার তেল দিতে হবে যথেষ্ট বলতে আপনারা যদি 7 দিন রাখতে চান, তাহলে আমি 7 দিন রাখবো না, জন্য সামান্য একটু দিছি। সামান্য একটু, খুব বেশি না যে ডুবো তেলে থাকবে এমন কোনো কিছু না, মানে তেলটা যেন মাখা মাখা থাকে। আমি সরিষার তেল এটাতে দিছি, সেটা একটু বোঝা যাবে এই আর কি। তেলের মধ্যে জাস্ট ধনেপাতার ভর্তাটা যেটা আমি করলাম সেটা অল্প আছে বারবার নেড়ে দিতে হবে। আচার যেমন বারবার নাড়ে, সেভাবে বারবার নেড়ে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে রেখে অনায়াসে 6 দিন রেখে খেতে পারবেন। আর এটা খুবই টেস্টি একটা ভর্তা। এটা ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথেই আপনারা এটার স্বাদ গ্রহণ করতে পারেন। দ্বিতীয় ভর্তাটা বলি, এটা হচ্ছে যে ঠিক একইভাবে পেঁয়াজ আর রসুন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর রসুনটা একটু বেশি দেবেন, রসুন শরীরের জন্য ভালো, এটা কোনো ব্যাপার না। দুটা পেঁয়াজ দিছি, আমি আমার পছন্দ মতো কাঁচামরিচ দিছি। দুটা ভর্তাই কিন্তু অবশ্যই কাঁচামরিচ দিয়ে করতে হবে, কারণ মরিচেও কিন্তু মানে ভর্তার স্বাদ ভ্যারি করে। শুকনো মরিচের ভর্তার এক স্বাদ, কাঁচামরিচের ভর্তার আরেক রকম স্বাদ। তবে এই ধনেপাতার ভর্তা এবং এখন যে ভর্তাটা করতেছি দুটাই কিন্তু কাঁচামরিচ দিয়ে করবেন। তারপরে হচ্ছে যে এখানে সামান্য চিংড়ি মাছ দিয়ে দিলাম, একদমই ছোট চিংড়িটা। চিংড়ি দিয়ে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে যখন চিংড়ি মাছ এগুলো ভাজা হয়ে যাবে তখন এগুলো উঠায় নিয়ে ঠিক ধনেপাতা যেভাবে আমি মানে ভাজছিলাম ঠিক একইভাবে এখানে আমি লাউয়ের পাতা, লাউ শাক আর কি, লাউ শাকের ডাটা ছাড়া শুধুমাত্র পাতাটা বেছে নিয়ে মানে ভাজতে হবে। এটাও তেলে ভাজা যাবে না, শুকনো কড়াইতে লাউ শাকের পাতাটা কিন্তু উপর থেকে বেছে নিতে হবে, কোনো ডাটা দেওয়া যাবে না, শুধু শাক পাতাটা। আর এর মজার বিষয় হচ্ছে এটা যখন পাটাতে বাটবেন দেখবেন যে এক বাটাতেই অনেক সফট হয়ে যায়। ধনেপাতা যেমন 2-3টা বাটা দিতে হয় তাহলে সফট হয়, এটা বাটা কিন্তু অনেক ইজি। আর দুটা ভর্তায় শিলপাটাই করতে হবে। আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে রাখছিলাম যেন শাকের পাতাটা সেদ্ধ হয়। তারপর হচ্ছে যে 2-3 মিনিট ঢেকে রেখে পানিটা যখন শুকায় যাবে তখন পাতাটা নামিয়ে নিয়ে এবার আমি দিয়ে এই 3টে ইনগ্রেডিয়েন্টস আমি শিলপাটায় ভালোভাবে বেটে নিব। এই হচ্ছে আমার চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের পাতার ভর্তার ইনগ্রেডিয়েন্টস। এখন এগুলো ভেজে নেবার পর বাটনাতে বেটে নেবার পর এখন পুনরায় কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে 2টা পেঁয়াজ চিকন করে কেটে পেঁয়াজটা তেলের মধ্যে ভাজতে হবে। তেলের মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একেবারে যখন ব্রাউন কালার হবে পেঁয়াজটা, তখন আমি যে ভর্তা করছি সেই ভর্তাটা এখানে অল্প আঁচে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, যেন যে এক্সট্রা পানিটা থাকে সেটাও যেন একদম শুকায়। এটা ভাজা পেঁয়াজের যেমন একটা আলাদা স্বাদ দিবে, ঠিক একইভাবে আমি যেহেতু এটা রেখে দিব এই জন্য সরিষার তেল দিয়ে ভালোভাবে কষায় নিচ্ছি যেন ভর্তাটা নষ্ট না হয়। আপনারা এই দুটো ভর্তা কিন্তু অবশ্যই ট্রাই করবেন।
বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা মাছ রান্না করা শেয়ার করি। এটা আহামরি কিছু না, কিন্তু আমার মনে হয় যে আপনাদের একটু ভিন্নতা মানে দেখাইতে পারবো বা একটু ভিন্ন স্বাদের একটা তরকারি শেয়ার করতে পারবো। এটা রান্না করার জন্য তেলের মধ্যে আমি পেঁয়াজটা একটু সামান্য ব্রাউন করে ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে দিব সামান্য আদা বাটা আর হচ্ছে সামান্য রসুন বাটা। দেওয়ার পরে এই মশলাটা একটু কষায় নিব আমি। আসলে আমার মতো যারা সবজি লাভার মানে সবজি খাবার বাহানা খোঁজেন তাদের জন্য এই তরকারিটা উপকৃত হবেন। আর হচ্ছে যে সামনে একটা কারণ হচ্ছে সামনে তো শীত আসতেছে, অনেক ধরনের সবজি পাওয়া যায়। তো সবজিগুলোকে বিভিন্নভাবে খাবারের একটা ওয়ে আর কি, আর কিছু না। আমি 3 পিস মাছ আগে থেকে ভেজে রাখছিলাম, সামান্য একটু ভেজে রাখছিলাম হলুদ আর একটু লবণ দিয়ে। সেই ভাজা মাছ দিয়ে সেই মশলার উপর দিয়ে এখন শুকনো মশলা দিচ্ছি। দিলাম জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, দিব স্বাদ মতো লবণ দিয়ে মাছটাকে আমি একটু কষায় নিব এবং কষানো হয়ে গেলে 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। তরকারিতে যে মাছ রান্না করা হয় সে মাছ সামান্য একটু ভেজে নিতে হয়, আর বেশি কড়া করে ভাজলে সে তরকারি শক্ত, মাছ আর কি শক্ত শক্ত লাগে। ভাজা মাছ যখন খাবেন তখন মাছটা অনেক কড়া করে ভেজে পেঁয়াজ মরিচ দিয়ে প্রেজেন্ট করতে হয়। আর যখন তরকারি দিয়ে রান্না করা হয় কোনো মাছ তখন সামান্য একটু ভাজতে হয়, খুবই হালকা করে। আর এটা এই জন্য ভাজতে হয় কারণ আমরা মাছ ফ্রেশ মাছ পাই না, সেই মাছটা এনে আবার ফ্রিজে রাখি, এর স্বাদের তো একটু মানে এদিক সেদিক হয়। এই জন্য একটু মাছটা ভেজে নিতে হয় যেন এক্সট্রা গন্ধ থাকলে সেটা চলে যায়। আমরা যখন গ্রামে ছিলাম তখন হচ্ছে যে মাকে কখনোই দেখিনি মাছ ভেজে রান্না করতে। আমি ঢাকায় এসে শিখি যে মাছ ভেজে রান্না করতে হয়। কারণ হচ্ছে আমরা যখন গ্রামে থাকতাম তখন আমরা ফ্রেশ মাছ খেতাম, আমাদের বাসার পাশে নদী, তারপরে আমাদের পুকুর আছে। আমরা ফ্রেশ মাছ যেমন বাজারেও পাইতাম, পুকুরের মাছ খাইতাম। এই জন্য ভাজা খেতাম, যখন তেলে ভেজে সেটা শুধু ভাজা খেতাম, সেটা তরকারিতে রান্না করা হতো না। যাই হোক, এখন আমি সবজি দিচ্ছি। এখানে 5 ধরনের সবজি আমি আজকে ব্যবহার করব। এখানে আছে বেগুন, একটা গাজর, 2-3টা কচু, 1 ফালি হচ্ছে পেঁপে, আর হচ্ছে যে টমেটো দিব একটা, দিয়ে আমি এটা একটু কষা নিয়ে আবার এটা 3-4 মিনিটের জন্য ঢেকে দিব। আমি সবজিটা আর কি কষা নিব। নেওয়ার পরে ঢাকনা খুলে আমি 2 কাপ পানি দিব। 2 কাপ পানি এই জন্য দিব জাস্ট শুধু আমি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। আর আমি এটা তরকারিটা একটু মাখা মাখা রান্না করবো, এই জন্য কোনো শক্ত তেমন সবজি ব্যবহার করি না। সবগুলো সবজি অনেক সফট আছে, আর হচ্ছে যে তরকারিটা মাখা মাখা হবে, আমি ঝোল রাখবো না, যেন যারা খাবে তারা যেন মজা করে খায়। তা না হলে যদি একটু স্বাদের তারতম্য হয়, নাহলে মাছটা খাবে সবজিটা রেখে দেবে। এটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি সবজিটাও যেন মজা করে খায়। এই জন্য তরকারিটা ভুনায় ভুনায় রান্না করব। দিলাম একটু লবণ, কারণ আগে লবণ দিয়েছিলাম শুধু মাছের অনুযায়ী, এখন আরেকটু সবজির আন্দাজে দিয়ে এখন ঢেকে দিব আমি। ঢাকনা খুলে পরে আবার পুনরায় একটু নেড়ে আমি পরে পানি দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে দিব। আসলে তরকারি মানে আমাদের প্রতিদিনই 3 বেলার জন্য রান্না। ভাবা যায় যে সপ্তাহে 7 দিন না, মানে বছরের প্রতিটা দিনই ঘরে রান্না করতে হচ্ছে এবং 3 বেলার জন্য রান্না করতে হচ্ছে। আর একই সবজি বাজার থেকে বাসায় আসতেছে, আর একইভাবে রান্না খেতে খেতে বোর কার না লাগে? নিজেরও রান্না করতে বোরিং লাগে, যাদেরকে প্রেজেন্ট করি তাদেরও খেতে হয়তো বোরিং লাগে। এই জন্য তরকারির ভিন্নতা আনার জন্য আমি বিভিন্নভাবে রান্না করার চেষ্টা করি। আর এটা সেইটাই আর কি, এটা আহামরি তরকারি কোনো কিছু না, খুবই সাধারণ একটা প্রতিদিনের সাধারণ একটা রান্না। আমরা যারা তরকারি মাছ আর কি সবজি দিয়ে খাই, তারা হয়তো বা শুধু আলু দিয়ে রান্না করে, হয়তো বা শুধু বেগুন দিয়ে রান্না করে। আজকে না 4-5 রকম সবজি দিয়ে রান্না করলাম। তরকারিটা খেতেও টেস্টেরও যেমন তারতম্য আসবে, আর খেতেও তরকারির মানে স্বাদ, গন্ধ এবং চেহারা সবগুলোর মধ্যে ভিন্নতা আসবে। জাস্ট এতটুকুর জন্যই তরকারিটা আপনাদের সবার সামনে প্রেজেন্ট করা, তেমন আহামরি কোনো কিছুই না বলতে গেলে। এখন টমেটো দিয়ে আমি তরকারিটা এখন ঢেকে দিব। যখন আমার তরকারিটা 90% সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাছটা দিব। এর আগে দিলে মাছটা ভেঙে যাবে। 90% সেদ্ধ হলে পরে 10% হচ্ছে যে মাছটা দিয়ে খুবই অল্প আছে আমি তরকারিটা চুলার উপর রেখে দিব। বলা হয়ে থাকে যে নিম্ন তাপে সবসময় তরকারি রান্না করতে হয়, উচ্চ চাপে ভাত রান্না করতে হয়, কারণ তরকারি নাকি যত চুলায় জাল হয় স্বাদ ততই বেশি হয়। তো এখানে তো খড়ির চুলা নাই, তা বসে থাকার কোনো মানে কোনো ঝামেলা নেই, জাস্ট অল্প আছে দিয়ে অন্য কাজও করা যায়।
আর কোনো ঝামেলা নাই, 90% হলে আমি শুধু মাছটা দিয়ে দিব, এই আর কি। এই ছিল আমার খুবই সাধারণ প্রতিদিনের সাধারণ কিছু রান্নাবান্না। আশা করি আপনারা চেষ্টা করবেন বাসায়। আর হচ্ছে যে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমার তো কিছু কিছু ভিউয়ার্স আসছে যাদেরকে খুব আপন মনে হয়, কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে ওনারা খুব পজিটিভ কমেন্ট করে, প্রতিটা ভিডিও দেখে, প্রতিটা ভিডিওই খুব মনোযোগ দিয়ে দেখে। একদিন ওনাদের কথা বলবো, কয়েকজন আছে। আপনাদের সবারই কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে, আমি খুব মনোযোগ দিয়ে পড়ি এবং সবারই কমেন্টে রিপ্লাই দিয়ে আপনারা হয়তো লক্ষ্য করছেন। পার্থক্য শুধু এতটুকুই যে আমি সাথে সাথে আপনাদের রিপ্লাই দিতে পারি না, রিপ্লাই দিতে জাস্ট একটু দেরি হয়, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সব সময় সুস্থ থাকবেন, দোয়া করি। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের জন্য আমি এখানে আল্লাহ হাফেজ বলি।